Hey guys, আসসালামু আলাইকুম সবাইকে। আমি ইশতিয়াক, তোমাদের সবাইকে ওয়েলকাম জানাচ্ছি আজকে লেকচার নাম্বার 7 এ। লেকচার নাম্বার 7 আজকে আমরা আলোচনা করব ফ্যারাডের প্রথম সূত্র এবং দ্বিতীয় সূত্র। ফ্যারাডের প্রথম সূত্র এবং দ্বিতীয় সূত্র থেকে পরীক্ষা সবসময় প্রশ্ন আসে, তো সবাই খাতা কলম নিয়ে রেডি হও এবং আমি ফার্স্টে তোমাদেরকে সূত্রটা আলোচনা করছি। শুনে রাখো যে এটা আসলে ফ্যারাডের নাম অনুসারে সূত্রটা দেওয়া হয়েছে, মানে মাইকেল ফ্যারাডে হচ্ছে এই সূত্রের প্রবর্তক, ওনার নাম অনুসারে এই সূত্রের নামকরণ করা হয়েছে ফ্যারাডের সূত্র। তবে ফ্যারাডের কিন্তু দুটো সূত্র রয়েছে, একটা হচ্ছে প্রথম সূত্র, একটা হচ্ছে দ্বিতীয় সূত্র। সো প্রথম সূত্রটা কি, আমি তো আজকে জোরে জোরে কথা বলবো কারণ আমার বাসার পাশে একটা কনস্ট্রাকশনের কাজ চলতেছে, সো আমি একটু জোরে জোরে কথা বলবো। সো তোমরা আমার কথা বোঝার চেষ্টা করো। কি বললাম দেখো, মাইকেল ফ্যারাডের নাম অনুসারে এই সূত্রটি প্রবর্তিত হয়েছে। তো এখানে ফ্যারাডের সূত্রটা অ্যাকচুয়ালি কি, হয়তো ডেফিনিশন দেখে বা হয়তো তার বিবৃতিটা দেখে হয়তো অনেকে নাও বুঝতে পারো। আমি জাস্ট তোমাকে একটা জিনিস সিম্পল কথা বলি যে ফ্যারাডের কি বললাম, ফ্যারাডের সূত্রের অ্যাকচুয়াল ডেফিনিশনটা কি অথবা অ্যাকচুয়াল ফর্মুলাটা কি। আমি যদি ফর্মুলাটা যদি আলোচনা করি যে ফ্যারাডের প্রথম সূত্র দিয়ে কি ফর্মুলা আমাদেরকে বোঝানো হচ্ছে, মানে আমাদেরকে কি ফর্মুলা শেখানো হচ্ছে, তাই না? আচ্ছা, এটা খুব সিম্পল একটা এক্সাম্পল দিয়ে বোঝাবো। ধরো তুমি এবং তোমার বন্ধু, আমি তোমাদেরকে পড়াশোনা করতে বললাম। আমি বললাম, তোমাকে বললাম তুমি যদি 3 ঘন্টা পড়াশোনা করো তাহলে তুমি যে রেজাল্ট করবে, তোমার বন্ধু যদি 6 ঘন্টা পড়াশোনা করে এবং তোমার বন্ধু যে রেজাল্টটা করবে, তোমার বন্ধুর রেজাল্ট তোমার রেজাল্ট থেকে অনেক গুণ বেটার হবে। কেন? কারণ সে বেশি পড়াশোনা করছে, অর্থাৎ সে বেশি পরিমাণ ইনপুট দিয়েছে, সে বেশি পরিমাণ এফোর্ট দিয়েছে, সেজন্য তার আউটপুটটা ভালো হবে। কিন্তু তুমি তোমার ইনপুটের পরিমাণ অথবা তোমার এফোর্ট যেটা তুমি দিয়েছো, কষ্ট যেটা করেছো, সেটা পরিমাণ কম থাকার কারণে সেটা প্রাপ্তিটা কম হবে। অর্থাৎ যে যতটুকু করবে, যে যতটুকু কর্ম করবে ততটুকু সে ফল পাবে। এইটাকে আমি এভাবে এক্সপ্লেইন করতে পারি যে ফ্যারাডের সূত্রটা যেটা হচ্ছে কি, যে তুমি যে পরিমাণ কারেন্ট দিবে তুমি ঠিক সে পরিমাণ প্রোডাক্ট পাবে। অর্থাৎ একটা তড়িৎ বিশ্লেষ্য পদার্থের মধ্যে দিয়ে তুমি যখন একটা তড়িৎ প্রবাহ করবা, যে পরিমাণ তুমি তড়িৎ প্রবাহ করবা ঠিক তত পরিমাণ পদার্থ সঞ্চিত বা দ্রবীভূত হবে। অর্থাৎ এখানে একটা কথা বলা হচ্ছে, দেখো কোন তড়িৎ বিশ্লেষ্য পদার্থের মধ্যে দিয়ে তড়িৎ প্রবাহ চালনা করলে, খেয়াল করে দেখো, কোন তড়িৎ বিশ্লেষ্য পদার্থের মধ্যে দিয়ে তড়িৎ প্রবাহ চালনা করলে যে কোনো তড়িৎ দ্বারা সঞ্চিত বা দ্রবীভূত বস্তুর পরিমাণ ওই তড়িৎ বিশ্লেষ্যের মধ্যে দিয়ে প্রবাহিত মোট তড়িতের সমানুপাতিক। অর্থাৎ কোন তড়িৎ বিশ্লেষ্য পদার্থের মধ্যে দিয়ে তড়িৎ প্রবাহ চালনা করব, তড়িৎ বিশ্লেষ্য পদার্থটা কোনটা? সাপোজ আমি এখানে একটা পাত্র হিসাব করলাম, এটা হচ্ছে একটা পাত্র। এই পাত্রের মধ্যে যেমন মনে আছে, তুমি হচ্ছে এখানে কয়টা রড দিয়েছিলা? 2টা রড দিয়েছিলা। কয়টা রড দিয়েছিলা বলো? 2টা রড দিয়েছিলা। সো 2টা রডের মধ্যে প্রথম রডটা হচ্ছে বলা হচ্ছে অ্যানোড তড়িৎদ্বার, আর সেকেন্ড রডটাকে বলা হচ্ছে ক্যাথোড তড়িৎদ্বার। মনে আছে? যেমন এটা হচ্ছে কি অ্যানোড, এটা কি এ ন ড ই, আর এটা কি সি এ টি এইচ ও ডি ই। সো এটা হচ্ছে অ্যানোড, এটা হচ্ছে ক্যাথোড, তাই না? সো অ্যানোডটা অলওয়েজ পজিটিভ, ক্যাথোডটা অলওয়েজ নেগেটিভ। সো সেই ক্ষেত্রে আমি যখন এখানে NaCl যখন নিতাম, NaCl হচ্ছে কি একটা তড়িৎ বিশ্লেষ্য পদার্থ। এই NaCl এর মধ্যে তুমি যে পরিমাণ কারেন্ট দিবে ঠিক সেম পরিমাণ পদার্থ দ্রবীভূত বা সঞ্চিত হবে। দ্রবীভূত হবে কোথায়? অ্যানোডে, ক্যাথোডে সঞ্চিত হবে। অর্থাৎ জিনিসটা কি বোঝানো হচ্ছে? জিনিসটা বলতে বোঝানো হচ্ছে যে তুমি যে পরিমাণ কারেন্ট দিবে ঠিক সেম পরিমাণ কি পাবে? পদার্থ পাবে, অথবা ঠিক সেম পরিমাণ কি পাবে? প্রোডাক্ট পাবে। সো এটা যদি আমি একটু বিবৃত করি তাহলে কি বলতে পারি? ফর্মুলাটা হচ্ছে এরকম যে কোন তড়িৎ বিশ্লেষ্য পদার্থের মধ্যে দিয়ে যে পরিমাণ তড়িৎ প্রবাহ চালনা করবে, অর্থাৎ যে পরিমাণ তড়িৎ প্রবাহ আমি দেব কিউ, যে পরিমাণ তড়িৎ প্রবাহ, আসলে তড়িৎ প্রবাহ কিউ না, এটা হচ্ছে আদান, যে পরিমাণ আদান তুমি দিবে তার সমানুপাতিক, অর্থাৎ সেম পরিমাণ অথবা তার সমপরিমাণ হচ্ছে কি হবে বলো? প্রোডাক্ট তৈরি হবে। এবং প্রোডাক্টটা হচ্ছে কিউ সমানুপাতিক ডব্লিউ। কিউ সমানুপাতিক কি হবে? ডব্লিউ হবে। সো আমি যখন এখানে কিউ সমানুপাতিক ডব্লিউ যখন আলোচনা করব, আমি এখানে একটা কিউ ইকুয়াল টু কি দিব অথবা ডব্লিউ ইকুয়াল টু কি দিব? জেড, সরি আমার একটা জিনিস মিস্টেক হয়েছে, এটা অ্যাকচুয়ালি লিখে এরকম যে ডব্লিউ সমানুপাতিক কিউ। ওকে, এরপর আমি লিখলাম ডব্লিউ ইকুয়াল টু কি, অর্থাৎ তার পরিমাণটা হবে জেড কিউ। শেষ। অর্থাৎ এখানে কি বলতে বোঝানো হচ্ছে, দেখো যে কোনো তড়িৎ বিশ্লেষ্য পদার্থের মধ্যে দিয়ে তড়িৎ প্রবাহ চালনা করলে যে কোনো তড়িৎ দ্বারা সঞ্চিত বা দ্রবীভূত বস্তুর পরিমাণ ওই প্রবাহিত মোট তড়িতের সমানুপাতিক। যেখানে অর্থাৎ ডব্লিউ সমানুপাতিক কিউ, যেখানে আমার ডব্লিউ বলতে বোঝানো হচ্ছে আমার পরিমাণটা, আর জেড হচ্ছে আমার রাসায়নিক তুল্যাঙ্ক। রাসায়নিক তুল্যাঙ্ক নিয়ে একটু পরে আলোচনা করব। আর কিউ বলতে বোঝানো হচ্ছে কি? কিউ বলতে বোঝানো হচ্ছে আদানটা, কি পরিমাণ আদান প্রবাহিত করলে কি পরিমাণ ভর পাবা, অথবা মানে প্রোডাক্টের ভর কত হবে, সেটাই হচ্ছে আমার কি ফ্যারাডের প্রথম সূত্র। ফ্যারাডের প্রথম সূত্র এটাই বোঝানো হচ্ছে। সো খেয়াল করে দেখো, এখানে জেডটাকে বোঝানো হচ্ছে রাসায়নিক তুল্যাঙ্ক,
জেডটাকে কি বলতে বোঝানো হচ্ছে বলো? রাসায়নিক তুল্যাঙ্ক। এটা নিয়ে আমি আলোচনা করব যে রাসায়নিক তুল্যাঙ্ক কি। রাসায়নিক তুল্যাঙ্ক, তাই না? আর কিউ বলতে বোঝানো হচ্ছে আদান, যেখানে কিউ ইকুয়াল টু আমরা সবাই জানি আইটি। কিউ বলতে কি বোঝানো হচ্ছে বলো? আইটি। এরপরে ডব্লিউ ইকুয়াল টু জেড কিউ, এটা মাথায় রাখবা। আচ্ছা, এখন আমরা চলে আসি যে এখানে 1 ফ্যারাডে বলতে কি বোঝানো হচ্ছে, এটা নিয়ে আমরা আলোচনা করবো। আর তবে আমি আরো জিনিস আলোচনা করবো, সেটা হচ্ছে 1 ফ্যারাডে মানে কি। 1 ফ্যারাডে মানে হচ্ছে তড়িৎ বিশ্লেষণের মাধ্যমে 1 গ্রাম তুল্যভর পরিমাণ, কি বললাম? 1 গ্রাম তুল্যভর পরিমাণ যে কোনো বস্তু ইলেকট্রোডে সঞ্চিত বা ইলেকট্রোলাইটে দ্রবীভূত করতে যে পরিমাণ আদান প্রয়োজন হয় তাকে 1 ফ্যারাডে বলে। আসলে 1 ফ্যারাডে মানে আসলে কিছু না, তুমি যে পরিমাণ আদান দিচ্ছ, আমরা জানি যে পরিমাণ আদান দিচ্ছি ঠিক সেম পরিমাণ কি পাচ্ছি, পরিমাণটা পাচ্ছি, অর্থাৎ প্রোডাক্টের পরিমাণটা পাচ্ছি। সেটাই ছিল আসলে ফ্যারাডের প্রথম সূত্র। তো ফ্যারাডের এই 1 ফ্যারাডে দিয়ে বোঝানো হচ্ছে যে তুমি 1 গ্রাম দিবা, মানে তুমি 1 গ্রাম তুল্যভর পরিমাণ, মানে 1 গ্রাম তুল্যভর পরিমাণ বস্তু পাওয়ার জন্য তুমি যে পরিমাণ আদানটা দিবা সেটা হচ্ছে 1 ফ্যারাডে। অর্থাৎ 1 গ্রাম তুল্যভর পরিমাণ একটা বস্তু পাওয়ার জন্য, অর্থাৎ প্রোডাক্টের পরিমাণ কত হতে হবে? 1 গ্রাম হতে হবে। অর্থাৎ 1 গ্রাম তুল্যভর পরিমাণ একটা বস্তু পাওয়ার জন্য তুমি যে পরিমাণ আদানটা দিবা সেটাই আসলে অ্যাকচুয়ালি 1 ফ্যারাডে বলবে। সো 1 ফ্যারাডে কি, কেউ যদি আস্ক করে 1 ফ্যারাডে কি, তুমি জাস্ট এতটুকু বলবা যে 1 গ্রাম তুল্যভর পরিমাণ যে কোনো বস্তু সঞ্চিত বা দ্রবীভূত হওয়ার জন্য যে পরিমাণ আদানটা প্রয়োজন সেটা 1 ফ্যারাডে। আর ফ্যারাডের লটা বোঝানো হচ্ছে যে কোনো তড়িৎ বিশ্লেষ্য পদার্থের মধ্যে দিয়ে যে পরিমাণ তড়িৎ প্রবাহ চালনা করলে আমার কি হবে? যে পরিমাণ তড়িৎ প্রবাহ চালনা করলে আমার যে পরিমাণ দ্রব বা হচ্ছে উৎপাদ আমার হচ্ছে কি অ্যানোডে দ্রবীভূত হবে এবং ক্যাথোডে সঞ্চিত হবে, সেটাই হচ্ছে আমার কি ফ্যারাডের প্রথম সূত্র। অর্থাৎ এটা বলতে বোঝানো হচ্ছে তুমি যে পরিমাণ আদান দিবা তার সমানুপাতিক কি পাবা? বস্তুর পরিমাণ পাবা, বাস, আর কিছুই না। এখন এটাকে অনেকভাবে আসলে আলোচনা করা যায়। যেমন ধরো তড়িৎ রাসায়নিক তুল্যাঙ্ক মানে কি, সেটা একটু আলোচনা করি, তারপর আমরা ম্যাথে যাচ্ছি। তড়িৎ রাসায়নিক তুল্যাঙ্ক কি বললাম বলো? তড়িৎ রাসায়নিক তুল্যাঙ্ক মানে কি? তড়িৎ রাসায়নিক তুল্যাঙ্ক মানে হচ্ছে তড়িৎ বিশ্লেষণের সময় 1 গ্রাম বিদ্যুৎ প্রবাহ, তড়িৎ বিশ্লেষণের সময় 1 কুলম্ব বিদ্যুৎ প্রবাহের ফলে কোন পদার্থের যত পরিমাণ অ্যানোডে দ্রবীভূত বা ক্যাথোডে সঞ্চিত হবে সেটাই হচ্ছে তড়িৎ রাসায়নিক তুল্যাঙ্ক। স্যার কিছু বুঝি নাই। আচ্ছা দেখো, কিছু বুঝি নাই স্যার, কিচ্ছু বুঝি নাই। দেখো, এটা হচ্ছে 1 কুলম্ব বিদ্যুৎ প্রবাহের ফলে, আমি জাস্ট 1 কুলম্ব বিদ্যুৎ দিব। 1 কুলম্ব বিদ্যুৎ প্রবাহের ফলে আমার অ্যানোডে যে পরিমাণ বস্তু দ্রবীভূত হবে বা ক্যাথোডে যে পরিমাণ বস্তু সঞ্চিত হবে সেটাই হচ্ছে রাসায়নিক তুল্যাঙ্ক। অর্থাৎ আমি 1 কুলম্ব, এটা আমি জাস্ট ডেফিনিশনটা যদি সুন্দর করে লিখি, খেয়াল করে দেখো, তড়িৎ বিশ্লেষণের সময়, খুবই ইজি একটা ডেফিনিশন, তড়িৎ বিশ্লেষণের সময়, খেয়াল করে দেখো, তড়িৎ বিশ্লেষণের সময় 1 কুলম্ব, কি বললাম? 1 কুলম্ব বিদ্যুৎ প্রবাহের ফলে 1 কুলম্ব তড়িৎ বিশ্লেষণের সময় 1 কুলম্ব বিদ্যুৎ প্রবাহের ফলে কোন পদার্থের যত পরিমাণ অ্যানোডে দ্রবীভূত বা ক্যাথোডে সঞ্চিত হবে সেটাই বলা যায় তড়িৎ রাসায়নিক তুল্যাঙ্ক। তড়িৎ রাসায়নিক তুল্যাঙ্ক মানে কি? তড়িৎ বিশ্লেষণের সময় 1 কুলম্ব বিদ্যুৎ প্রবাহের ফলে কোন পদার্থের, কি বললাম বলো? কোন পদার্থের যত পরিমাণ অ্যানোডে দ্রবীভূত ক্যাথোডে তাকে তার রাসায়নিক তুল্যাঙ্ক বলে। লিখে ফেলো, তড়িৎ বিশ্লেষণের সময় 1 কুলম্ব বিদ্যুৎ প্রবাহের ফলে যে কোন পদার্থের যত পরিমাণ অ্যানোডে দ্রবীভূত বা ক্যাথোডে সঞ্চিত হবে তাকে তার রাসায়নিক পদার্থের তুল্যাঙ্ক বলে। জাস্ট কিছুটা তাকে ওই পদার্থের রাসায়নিক তুল্যাঙ্ক বলে, আর কিছুই না। সো এটা কি আসলে? স্যার আমি 3টা ডেফিনিশনে কনফিউজড। আচ্ছা, প্রথম ডেফিনিশন বলতে ফ্যারাডের প্রথম সূত্র বলা হচ্ছিল, আরে ভাই আপনি যে পরিমাণ আদান দিবেন ঠিক সেম পরিমাণ প্রোডাক্ট পাবেন, আর কিছুই না। আপনি যে পরিমাণ কারেন্ট দিচ্ছেন ঠিক সেম পরিমাণ কি পাবেন? প্রোডাক্ট পাবেন। এটাই বলা হচ্ছে ফ্যারাডের প্রথম সূত্র। আর 1 ফ্যারাডে বলতে কি বোঝানো হচ্ছে? 1 ফ্যারাডে হচ্ছে যে 1 গ্রাম বিদ্যুৎ, 1 গ্রাম না, মানে 1 গ্রাম
পরিমাণ কোনো বস্তু পাওয়ার জন্য, 1 গ্রাম পরিমাণ কোনো বস্তু পাওয়ার জন্য আমি যে পরিমাণ আদান দিব সেটাই হচ্ছে আমার 1 ফ্যারাডে। আর এটা বলতে বোঝানো হচ্ছে যে 1 কুলম্ব বিদ্যুৎ প্রবাহের ফলে, 1 কুলম্ব বিদ্যুৎ প্রবাহের ফলে আমি হচ্ছে যে পরিমাণ বস্তু পাচ্ছি অথবা অ্যানোডে দ্রবীভূত বা ক্যাথোডে সঞ্চিত যে পরিমাণ বস্তুটা পাচ্ছি সেটাই হচ্ছে রাসায়নিক তুল্যাঙ্ক। এই রাসায়নিক তুল্যাঙ্কের সূত্র হচ্ছে, এটাকে অবশ্যই Z দ্বারা প্রকাশ করা হয়। এটা সূত্রটা হচ্ছে Z = E / F। এটা একটু তোমাকে মাথায় রাখতে হবে। Z = কি? E / F। Z = কি বলো? E / F। অর্থাৎ E হচ্ছে এখানে কি জানো? তুল্য ভর। কেউ যদি আস্ক করে এখানে ইটা কি? E হচ্ছে তুল্য ভর। আর F হচ্ছে কি? F হচ্ছে ফ্যারাডে। F হচ্ছে কি? ফ্যারাডে। আর এই ফ্যারাডের মান কত জানো? 96500 কুলম্ব। এবং এটা আমি কি প্রমাণ করে দেখাবো একটু? ফ্যারাডের সূত্র কত? 96500 কুলম্ব। সো একটু সুন্দর করে লিখি, ওয়েট করো। ফ্যারাডের মানটা কত? 96500 কুলম্ব। এটা সবাই জানো। ফ্যারাডের মানটা কত? ফ্যারাডের মান 96500 কুলম্ব। সেটা কেমনে আসছে একটু হিসাব করে দেখি, খেয়াল করে দেখো। খুবই সিম্পল। তুল্যভর কি সেটা হিসাব করবো, তবে তার আগে ফ্যারাডে কি সেটা একটু হিসাব করে দেখি। দেখো ফ্যারাডে কি? ফ্যারাডে হচ্ছে, দেখো আমরা জানি সবাই যে 1 মোল ইলেকট্রনের মোট চার্জ, আমাকে যদি আস্ক করা হয় 1 মোল ইলেকট্রনের মোট চার্জ কত, তুমি বলবা 1 ফ্যারাডে। 1 মোল ইলেকট্রনের মোট চার্জ কত আমাকে বলো? 1 মোল ইলেকট্রনের মোট চার্জ কত? 1 ফ্যারাডে। ওকে। আবার আমরা সবাই জানি মোল মানে কি? মোল ইজ নাথিং বাট এ নাম্বার, 6.02 × 10⁻23। অর্থাৎ 6.02 × 10⁻23 ইলেকট্রনের চার্জ কত? 1 ফ্যারাডে, তাই না? চার্জ কত? 1 ফ্যারাডে। এখন খেয়াল করে দেখো, আমরা সবাই জানি যে একটি ইলেকট্রনের চার্জ কত? একটি ইলেকট্রনের চার্জ কত? 1.6 × 10⁻19 কুলম্ব। ওকে। আচ্ছা, তাহলে 6.02 × 10⁻, ইলেকট্রনের চার্জ কত বলো? 6.02 × 10⁻23 টি ইলেকট্রনের চার্জ যদি হিসাব করি, দুইটা গুণ করে দাও, গুণ করে দাও। গুণ করে দাও। গুণ করলে কত আসে বলো? 96, 300 কুলম্ব আসে। বাট এটা আমি লিখবো 500 কুলম্ব। আমি এটা অ্যাপ্রক্সিমেটলি লিখছি, অর্থাৎ আমি এটা রাউন্ড ফিগার লিখছি যে 96500 কুলম্ব। অর্থাৎ এখানে বলা হচ্ছে যে 1 ফ্যারাডে সমান হচ্ছে 96500 কুলম্ব। 1 ফ্যারাডে সমান বলা হচ্ছে কি? 96500 কুলম্ব। অর্থাৎ এখানে Z = E / F, যেখানে ফ্যারাডে সমান কত থাকবে? 1 ফ্যারাডে সমান 96500 কুলম্ব। অনেক কি বলতে পারছে 96300 আসছে, 500 কেন লিখছেন? 350 আসছে, 96500 কেন লিখছেন? আমি বললাম তুমি এটাকে রাউন্ড ফিগার ধরো, অ্যাপ্রক্সিমেটলি এটা হিসাব করো। বইয়ের মধ্যে এটা হিসাব করা হচ্ছে। আর তুল্যভর মানে কি? সহজ কথা, তুল্যভর মানে হচ্ছে, তুল্যভরকে ডিফাইন করা হয় E দিয়ে। কি দ্বারা ডিফাইন করা হয়? E দিয়ে। সো E = কি জানো? E = হচ্ছে m / x। E = কি? m / x। m হচ্ছে মোলার ভর। m হচ্ছে মোলার ভর। সবাই জানো n = w/m না? m হচ্ছে মোলার ভর। মোলার ভরও বলতে পারো। মোলার ভরকে দুই ভাগে ভাগ করা হয়, পারমাণবিক ভর অথবা আণবিক ভর। আর এই x হচ্ছে তুল্য সংখ্যা। এই x হচ্ছে কি? তুল্য সংখ্যা। এখন অনেক স্টুডেন্ট তুল্য সংখ্যা বুঝবে না। আচ্ছা, পরিমাণগত রসায়ন যারা পড়ো নাই তারা তুল্য সংখ্যা নিয়ে কোনো আইডিয়া নাই, স্বাভাবিক। সো আমার ইচ্ছা আছে পরিমাণগত রসায়নও তোমাদেরকে পড়ানো। তো যাই হোক, তুল্য সংখ্যা মানে কি? তুল্য সংখ্যা হচ্ছে অনেক কিছুর উপরে ডিপেন্ড করে। যেমন এসির তুল্য সংখ্যা হচ্ছে সে কয়টা H ডোনেট করে। যেমন আমাকে যদি বলা হয়, সাপোজ আমাকে বলছে HCl, আমাকে বলছে HCl এর তুল্য সংখ্যা কত, আমাকে বলো HCl এর মধ্যে কয়টা প্রোটন সে দান করবে, মানে HCl এর কয়টা প্রোটন দান হয়, ডোনেট কয়টা হয়? কয়টা হয় ডোনেট বলো? একটা, কারণ সে একটা প্রোটন দান করতে পারবে। তো তার তুল্য সংখ্যা কত হবে? 1। H2SO4 খেয়াল করে দেখো, সে কয়টা প্রোটন দান করতে পারবে? 2টা, 2H+। জলীয় দ্রবণে সে কয়টা প্রোটন দান করতে পারবে? 2টা। সো তার তুল্য সংখ্যা কত? 2। ঠিক সেম ভাবে ক্ষারটা যদি হিসাব করি, ক্ষারের মধ্যে দেখো সে কয়টা OH দান করতে পারবে? একটা। সো তার তুল্য সংখ্যা 1। এবারে ধরো ম্যাগনেসিয়াম হাইড্রোক্সাইড, সে কয়টা OH দান করতে পারবে? 2টা। সো তার তুল্য সংখ্যা কত? 2। অর্থাৎ এভাবে অ্যাসিড, ক্ষার, লবণ আলাদা আলাদা হিসাব করতে হয়। তবে এখানে ইলেকট্রোকেমিস্ট্রির তুল্য সংখ্যা বলতে বোঝানো হয় যে একটা আয়ন কয়টা ইলেকট্রন গ্রহণ করে সে চার্জ মুক্ত হয়, সেটাই তার তুল্য সংখ্যা। ইলেকট্রোকেমিস্ট্রিতে একটা আয়ন, ধরো আমি যদি বলি ক্রোমিয়াম 3+, তার তুল্য সংখ্যা কত হবে জানো? 3। কেন? কারণ ক্রোমিয়াম 3+, 3টা ইলেকট্রন গ্রহণ করে সে ক্রোমিয়াম
ধাতুতে পরিণত হয়। ঠিক সেম ভাবে আমি যদি বলি যে ধরো জিঙ্ক 2+, সে কয়টা ইলেকট্রন গ্রহণ করে সে জিঙ্ক ধাতুতে পরিণত হবে? 2টা। সো তার তুল্য সংখ্যা হচ্ছে 2। আর এই তুল্য সংখ্যাকে ইলেকট্রোকেমিস্ট্রিতে প্রকাশ করা হয় মানে ডিনোট করা হয় n দিয়ে। সো তার তুল্য সংখ্যা কত? n = 2। ইলেকট্রোকেমিস্ট্রিতে তুল্য সংখ্যাকে x দ্বারা প্রকাশ করা হয় না, প্রকাশ করা হয় n দিয়ে। পরিমাণগত রসায়নে আমরা x দিয়ে প্রকাশ করব, আর পরিমাণগত রসায়নে তুল্য সংখ্যা বলতে অনেক কিছু বোঝানো হয়। তবে ইলেকট্রোকেমিস্ট্রিতে তুল্য সংখ্যা বলতে বোঝানো হয় যে একটা পার্টিকুলার একটা আয়ন কয়টা ইলেকট্রন গ্রহণ করে সে চার্জ মুক্ত হয়েছে। সো খেয়াল করে দেখো, এখানে আমি যখন লিখব যে এখানে আমি কি লিখলাম খেয়াল করে দেখো, m/x না, তুল্যবল / ফ্যারাডে। সো x হচ্ছে কি? তুল্য সংখ্যা। এখন আমি এটা কিভাবে লিখতে পারি যে m/n, সেম কথা না? m/n, তুল্যভর = m/n। আবার নিচে আছে ফ্যারাডে না, তুল্যভর হচ্ছে m/n, m/x না লিখে m/n লিখবো, আর ফ্যারাডে মানে হচ্ছে m/nf। তো আমি এখান থেকে লিখতে পারি কি বলো, z = m/nf। মাথায় ঢুকছে? এবং এই জিনিসটা আমি এখন এখানে যদি প্রকাশ করি, কোনটা w = z যদি প্রকাশ করি, তাহলে কি লিখতে পারি বলো? আমি লিখতে পারি w = z হচ্ছে m/nf, m/nf লিখলাম। ওকে, এরপর q সমান কি? it। সো এটা হচ্ছে আমাদের একটা ফর্মুলা, w = m/nf * it। এটা হচ্ছে আমাদের ফর্মুলা, এবং এখান থেকে ম্যাথটা করতে হবে। এখানে আমাকে যদি আস্ক করা হয় m মানে কি, তুমি যে প্রোডাক্টটার হচ্ছে মান বের করবা, পরিমাণ বের করবা, সেই প্রোডাক্টটার হচ্ছে পারমাণবিক ভর, আর n হচ্ছে তার তুল্য সংখ্যা, f হচ্ছে 96500 কুলম্ব, আর I হচ্ছে কি পরিমাণ তড়িৎ প্রবাহ দিয়েছো। যে পরিমাণ ভর পাওয়ার জন্য তুমি যে পরিমাণ তড়িৎ প্রবাহ দিয়েছো সেটা হচ্ছে I। আর সময় কতটুকু লেগেছে প্রোডাক্টটা পাইতে, প্রোডাক্টটা উৎপন্ন করতে সময় কতটুকু লেগেছে সেটা হচ্ছে t। আর টিটা সবসময় সেকেন্ডে হবে, টিটা সবসময় কি হবে? সেকেন্ডে হবে। আচ্ছা, সো রাসায়নিক তুল্যাঙ্ক জিনিসটা আমাদের কাছে এখনো ক্লিয়ার হয়নি, আমরা আর একটু ক্লিয়ার করতেছি রাসায়নিক তুল্যাঙ্ক জিনিসটা কি। খেয়াল করে দেখো, ফার্স্ট অফ অল রাসায়নিক তুল্যাঙ্ক বলতে বোঝানো হচ্ছে নরমালি w = z। কেন? খেয়াল করে দেখো, আমি একটু আগে বলছিলাম w = কি? zq, তাই না? আচ্ছা, এখানে বলা হচ্ছে তড়িৎ বিশ্লেষণের সময় 1 কুলম্ব বিদ্যুৎ প্রবাহের ফলে, অর্থাৎ 1 কুলম্ব বিদ্যুৎ প্রবাহ দিব। তো q এর মান কত হবে এখানে? 1 কুলম্ব না? 1 কুলম্ব বিদ্যুৎ প্রবাহ দিব। সো 1 কুলম্ব বিদ্যুৎ প্রবাহের কারণে z * কি হবে? 1 হবে। সো w সুতরাং বলতে পারি w = z। অর্থাৎ 1 কুলম্ব বিদ্যুৎ প্রবাহের পরে তুমি যে পরিমাণ অ্যানোডে দ্রবীভূত বা ক্যাথোডে সঞ্চিত পদার্থ পাচ্ছ সেটাই তার রাসায়নিক তুল্যাঙ্ক। অর্থাৎ 1 কুলম্ব বিদ্যুৎ প্রবাহের ফলে আমার অ্যানোডে দ্রবীভূত বা ক্যাথোডে সঞ্চিত পরিমাণটাই হচ্ছে রাসায়নিক তুল্যাঙ্ক। আর কিছু আছে এখানে? আর কিছুই নাই। সো এখন ম্যাথ করলে জিনিসটা ক্লিয়ার হবে, সবাই লিখে ফেলো তাড়াতাড়ি, ম্যাথ করতেছি। সো ডান 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 ডান। এখন খেয়াল করে দেখো, আমরা যখন ম্যাথ করতে যাব তখন আমাদেরকে পুরো জিনিসটা মুছে ফেলতে হবে, কারণ ম্যাথের মধ্যে কিন্তু অনেক কনসেপ্ট চলে আসবে। যেমন একটা ম্যাথ আমি তোমাকে দিচ্ছি, টোটাল আমরা 5 থেকে 6টা ম্যাথ করব এই ক্লাসে। সো 5 থেকে 6টা ম্যাথ করব, বাকি ম্যাথগুলো তোমরা নিজ দায়িত্বে করে নিবে। যেমন ধরো আমি তোমাকে বললাম হচ্ছে, খেয়াল করে দেখো, ধরো কোশ্চেন্স, কোশ্চেন নাম্বার 1। কোশ্চেন নাম্বার 1 আমি তোমাকে বললাম যে 5 অ্যাম্পিয়ার মাত্রার তড়িৎ প্রবাহ 60 মিনিট ধরে চালনা করলে 5 অ্যাম্পিয়ার মাত্রা তড়িৎ প্রবাহ 60 মিনিট ধরে, 5 অ্যাম্পিয়ার মাত্রা তড়িৎ প্রবাহ 60 মিনিট ধরে চালনা করলে কপার সালফেটের কত পরিমাণ কপার জমা হবে? শেষ না এটা? কিছুই ম্যাথ নাই। দেখো, ফার্স্ট অফ অল আপনি দিয়েছেন কপার সালফেট হচ্ছে একটা ইলেকট্রোলাইট। তো ইলেকট্রোলাইটের কাজটা কি? সে আগে বিশ্লেষিত হবে, পড়াইছিলাম না লেকচার 6-এ। সে আগে বিশ্লেষিত করেন, কপার 2+ SO4 2-।
এই যে কপার 2 প্লাস আর SO4 2 মাইনাস যেটা উৎপন্ন হচ্ছে, এই কপার 2 প্লাস একটা মেইনলি হচ্ছে ক্যাটায়ন, আর এটা হচ্ছে কি অ্যানায়ন। ক্যাটায়ন যাবে কার কাছে বলা লাগে, আর অ্যানায়ন যাবে কার কাছে বলা লাগে, আর শেষ। ক্যাটায়ন যাবে ক্যাথোডের কাছে, অ্যানায়ন যাবে অ্যানোডের কাছে, শেষ। এখন খেয়াল করে দেখো কি বুঝাচ্ছি। খুব সিম্পল একটা বিষয়, দুইভাবে করতে পারবো, দুইটা স্টেপে করা যাবে, দুইটা স্টেপে বুঝিয়ে দিচ্ছি। ফার্স্ট অফ অল খেয়াল করে দেখো যে কপার 2 প্লাস সে যাবে কার কাছে, ক্যাটায়নের কাছে। তো ক্যাটায়ন মানে হচ্ছে ক্যাথোড, ক্যাথোডের মানে বিজারণ হয়, সো সে কপার ধাতুতে পরিণত হয়েছে। এখন আমাকে বলো সে কয়টা ইলেকট্রন স্থানান্তরের মাধ্যমে, মানে কয়টা ইলেকট্রন স্থানান্তর হয়ে সে কপার ধাতুতে পরিণত হয়েছে, সে দুইটা। তো দুইটা মানে হচ্ছে 2 মোল, সহজ কথা, অর্থাৎ 2 মোল ইলেকট্রন স্থানান্তরের মাধ্যমে, 2 মোল ইলেকট্রন স্থানান্তরের মাধ্যমে 2 মোল ইলেকট্রন স্থানান্তরের মাধ্যমে 1 মোল কপার জমা হয়। দেখা যাচ্ছে কিনা একটু দেখি। 1 মোল কপার কি হয়, জমা হয়, বুঝা গেছে? আচ্ছা, সো 2 মোল ইলেকট্রন স্থানান্তর, 2 মোল মানে হচ্ছে অ্যাকচুয়ালি 2 ফ্যারাডে। 2 মোল মানে কি, আমি একটু আগে বলছিলাম না যে 1 মোল ইলেকট্রনের মোট চার্জ হচ্ছে 1 ফ্যারাডে। সো 2 মোল ইলেকট্রনের মোট চার্জ 2 ফ্যারাডে, 3 মোল ইলেকট্রনের মোট চার্জ 3 ফ্যারাডে, 4 মোল ইলেকট্রনের মোট চার্জ 4 ফ্যারাডে, 5 মোল ইলেকট্রনের মোট চার্জ 5 ফ্যারাডে, এভাবে যাবে। আর 1 মোল, 2 মোল ইলেকট্রন স্থানান্তরের মাধ্যমে 1 মোল কপার জমা। আর 1 মোল মানে কি, অনেক কি বলবো স্যার, মোল ইজ নাথিং বাট এ নাম্বার। মোল নাথিং না, মোলের সাথে নাম্বার না, মোলের সাথে পারমাণবিক ভর হিসাব হয়। আমাকে বলো 1 মোল সালফিউরিক অ্যাসিড সমান 98 গ্রাম, সো 1 মোল কপার সমান কত, 63.5 গ্রাম কপার, তাই না? সো 2 ফ্যারাডে আছে। এখন আমাকে বলো 1 ফ্যারাডে সমান কত, কত কুলম্ব, 96,500। গ্রাম কপার কি হয়, জমা হয় অথবা মুক্ত হয়। আর 1 কুলম্বে কত, এক্সকিউজ মি, 63.5 ডিভাইডেড বাই 2 ইনটু 96,500। এরপরে আমি ইকুয়াল টু দিচ্ছি, এখানে আমরা হিসাব করব কি, খেয়াল করে দেখো 1 কুলম্ব দিছি না ভাইয়া, এখন আমরা দিব কত কুলম্ব বলো, 1 কুলম্ব দিছি না, তাহলে আমাকে বের করতে বলছে কত, কত কুলম্ব দেওয়া আছে। দেখো আমি জানি কিউ ইকুয়াল টু কি, আইটি। আই মানে কি অ্যাম্পিয়ার অর্থাৎ তড়িৎ প্রবাহ, আর টি মানে কত, 60 মিনিট মানে 3600, 1 ঘন্টা মানে 3600 সেকেন্ড, এটা সেকেন্ডে প্রকাশ করতে হবে। তাহলে আমি একটা কাজ করে আমি এটা এখানে লিখলাম এরকম যে 5 ইন্টু 3600 লিখলাম, কারণ 5 যেহেতু দেওয়া আছে। কুলম্ব যদি আমি প্রবাহিত করি তাহলে এখানে আমার মানটা কত আসবে বলো, এখানে আমার মানটা কত আসবে হিসাব করে দেখো, আনসার আসবে 5.292। আনসার কত আসবে, 5.292 গ্রাম কপার। এখন সেম ফর্মুলাটা তুমি হচ্ছে একটা ডাইরেক্ট সূত্র দিয়ে বের করতে পারো, সেটা হচ্ছে কি বলতে পারো যে W ইকুয়াল টু ZIT না, Z মানে কি M ডিভাইড বাই NF ইনটু IT। সো আমাকে বলো কপারের ভর কত, পারমাণবিক ভর কত, 63.5, আর তড়িৎ প্রবাহ I এর মান কত 5, T এর মান কত, সময় কত 3600 সেকেন্ড, ওকে। আর N এর মান কত হবে 2 হবে, F হবে 96,500 কুলম্ব। সেম আনসার আসছে কি ভাইয়া, অবশ্যই আসছে। তো আনসার কত হবে বলো, 5.292 গ্রাম কপার। সো এইভাবে ম্যাথটা করতে হবে, খুব সিম্পল না ম্যাথগুলো। আচ্ছা, এরপরে আমরা আরেকটা ম্যাথে চলে যাচ্ছি। কোশ্চেন নাম্বার 2 তে দেখো, কোশ্চেন নাম্বার 2 দেখো, কোশ্চেন নাম্বার 2টা হচ্ছে এরকম, বলা হচ্ছে দেখো যে জিঙ্ক সালফেট দ্রবণের মধ্যে, খেয়াল করে দেখো, জিঙ্ক সালফেট দ্রবণে 1 আওয়ার সময় ধরে 5 অ্যাম্পিয়ার বিদ্যুৎ প্রবাহ, জিঙ্ক সালফেট দ্রবণে 1 আওয়ার সময় ধরে 5 অ্যাম্পিয়ার বিদ্যুৎ প্রবাহ চালনা করলে
চালনা করলে কি পরিমাণ জিঙ্ক জমা হবে? ঠিক আছে, এরপরে সঞ্চিত জিঙ্কের পরমাণু সংখ্যা নির্ণয় করো। কি বললাম বলো? সঞ্চিত জিঙ্কের পরমাণু সংখ্যা নির্ণয় করো। সঞ্চিত জিঙ্কের পরমাণু সংখ্যা নির্ণয় করতে বলছে। পারবো এটা? খুবই সিম্পল, খেয়াল করে দেখো, আমি এখানে আনসারটা লিখলাম, বাচ্চাদের একটা ম্যাথ। ফার্স্ট অফ অল ডিরেক্ট সূত্র দিয়ে করা যায় কিনা একটু খেয়াল করে দেখি। ডিরেক্ট সূত্র দিয়ে যদি আনসারটা করি, তার আনসার কত আসে আমাকে বলো। আনসার আসে W = Z হচ্ছে M / NF × IT, তাই না? সো M এর মান কত? 65। N এর মান কত হবে? অবশ্যই 2 হবে। কেন 2 হবে জানো? কারণ জিঙ্কের যোজনী এখানে 2, যোজনী বলতে জারণ সংখ্যা 2। F হচ্ছে 96500। আর I এর মান কত বলো? I এর মান হচ্ছে 5 অ্যাম্পিয়ার। আর T এর মান কত এখানে? 3600 সেকেন্ড। হ্যাঁ, এটা আনসার টোটাল কত আসবে? 6.06 গ্রাম। শেষ, একদম ইজি ম্যাথ। আচ্ছা, এখন এটা যদি আমি অন্যভাবে করতে চাই, তা আমি সবাই জানি যে জিঙ্ক অবভিয়াসলি, বাকিটা তুমি জিঙ্ক সালফেটকে বিয়োজন করে সেম ভাবে ক্যাটায়ন যাবে, ক্যাথোডের কাছে আনা যাবে, অ্যানোডের কাছে লিখবা, এগুলো তুমি লিখবা। তো এখন সেই জিঙ্ক 2 ইলেকট্রন ত্যাগ করে গ্রহণ করে সে জিঙ্ক ধাতুতে পরিণত হয়। তাহলে এখানেও সেম, যে 2 মোল ইলেকট্রন স্থানান্তরের মাধ্যমে, সেম আবার আগের মতো লিখো, 2 মোল ইলেকট্রন স্থানান্তরের মাধ্যমে 1 মোল জিঙ্ক জমা হয়, তাই না? আচ্ছা, সো 2 মোল মানে কি? অবশ্যই 2 ফ্যারাডে, আবার আগের মতো। সো 1 মোল মানে কি? 65 গ্রাম। সো লিখো, এখন লিখো। সো আমি এখান থেকে বলতে পারি যে 2 × 96500 কুলম, আর 2 ফ্যারাডে মানে হচ্ছে এটা। সো 65 গ্রাম জিঙ্ক। এরপরে 1 কুলম্বে কত? আর বলো 1 কুলম্বে কত? আর হচ্ছে 5 × 3600 কত? কারণ 1 ঘন্টা বলছে না, কত বলছে দেখো, 1 ঘন্টা। সো 5 × 3600 কত? দেখবা হচ্ছে সেম, এটার মধ্যে সেম ভাবে করো, দেখবে সেমই आंसर আসবে। কত আসবে আমাকে বলো? आंसर আসবে 6.06 গ্রাম জিঙ্ক জমা হবে। এখন এখানে বলছে দেখো, এখানে আরেকটা কোশ্চেনে বলছে যে সঞ্চিত জিঙ্কের পরমাণু সংখ্যা নির্ণয় করো। আচ্ছা, আমাকে বলো 1 মোলে কতগুলো সংখ্যা থাকে? 1 মোল জিঙ্কে কতগুলো সংখ্যা থাকবে? 6.02 × কারণ অণুর সংখ্যা নির্ণয় করতে বলছে না, পরমাণু সংখ্যা। সো পরমাণু সংখ্যা মানে হচ্ছে মোল নাম্বার। 1 মোল জিঙ্কে কতগুলো পরমাণু সংখ্যা পাবো? 6.02 × 10⁻23 পরমাণু পাবো অ্যাভোগাড্রোর সূত্র অনুসারে, তাই না? আচ্ছা, এখন তোমাকে পরমাণু সংখ্যা নির্ণয় করতে বলছে। তাহলে 1 মোল মানে কি? 65 এ না? তাহলে 65 গ্রাম জিঙ্কে পরমাণু সংখ্যা কত? 6.02 × 10⁻23। তাহলে 1 গ্রামে কত? 1 গ্রামে কত? এবং আরেকটা বলা হচ্ছে কত গ্রাম বলো? 6.06 গ্রামে কত? শেষ, आंसर এটাই হবে। তাহলে এখানে आंसर কত আসবে বলো? 5.61 × 10⁻22। 5. শেষ, এটাই आंसर। সো আমার মনে হয় আমি তোমাদেরকে বুঝাতে পারছি। এখন আমি চলে যাচ্ছি নেক্সট ম্যাথে। সো এটা গেল হচ্ছে কোশ্চেন নাম্বার 1 এবং 2। কোশ্চেন নাম্বার 1 এবং 2 শেষ করার পর আমরা চলে যাব কোশ্চেন নাম্বার 3 তে। সো দেখো এখন কোশ্চেন নাম্বার 3 তে। কোশ্চেন নাম্বার 3টা খুবই ভালোভাবে খেয়াল করে দেখবা। সেটা হচ্ছে বলা হচ্ছে, দেখো নাম্বার 3 ম্যাথ
ওকে, দেখো তড়িতের 2 ফ্যারাডে আদান কপার সালফেট দ্রবণের মধ্যে প্রবেশ করানো হলো। এখন ক্যাথোডে জমাকৃত কপারের ভর বের করো। তড়িতের 2 ফ্যারাডে আদান কপার সালফেট দ্রবণের মধ্যে প্রবেশ করানো হলো। এখন ক্যাথোডে জমাকৃত কপারের ভর বের করো। পারবো এটা? আচ্ছা, খেয়াল করে দেখো। ফার্স্ট অফ অল কপার সালফেটকে আমি যদি, অবশ্যই এটাকে বিশ্লেষণ করতে হবে, কারণ এটাকে বিয়োজন বলতে এটাকে তড়িৎ বিশ্লেষিত করলে কপার 2+ আর হচ্ছে SO4 2-, তাই না? এবং এই কপার 2+ যাবে কার কাছে? ক্যাটায়নের কাছে। কিভাবে যাবে? ইলেকট্রন গ্রহণ করে কপার ধাতুতে পরিণত হবে। আমাকে এখানে বলো, এখানে কত মোল ইলেকট্রন স্থানান্তর হয়েছে? অবশ্যই 2 মোল। 2 ইলেকট্রন মানে 2 মোল ইলেকট্রন স্থানান্তর হয়েছে, তাই না? সো 2 মোল ইলেকট্রন স্থানান্তর করলে 1 মোল কপার পাওয়া যাচ্ছে। সো আমি জানি 2 মোল ইলেকট্রন যে কথা 2 ফ্যারাডে সেই কথা। সো 2 ফ্যারাডে ইলেকট্রন স্থানান্তর হলে 1 মোল কপার পাওয়া যাবে। তো এখানে বলা হচ্ছে যে 2 ফ্যারাডে আদান যদি আমি এখানে রাখি বা এখানে যদি আমি সঞ্চিত করি বা এখানে যদি আমি প্রয়োগ করি, তাহলে আমি কি পরিমাণ কপার, মানে কি পরিমাণ ক্যাথোডে আমি কপারের ভর পাবো। সো 2 ফ্যারাডের জন্য আমি 1 মোল কপার পাচ্ছি। আমি এটা বলা হচ্ছে যে 2 ফ্যারাডে মানে কি? 2 মোল ইলেকট্রন, অর্থাৎ 2 মোল ইলেকট্রন, অর্থাৎ 2 ফ্যারাডে ইলেকট্রন অথবা 2 মোল ইলেকট্রন। 2 মোল ইলেকট্রন যে কথা 2 ফ্যারাডে ইলেকট্রন স্থানান্তরের মাধ্যমে 1 মোল কপার জমা হয়। এখন আমাকে বলো 2 ফ্যারাডে মানে হচ্ছে 2 মোল ইলেকট্রন, যেটাকে দ্বিমোল ইলেকট্রন বলা যায়। আর 1 মোল মানে কত? ভরে যদি কাউন্ট করি 63.5 গ্রাম কপার। সো এটা একটা এমসিকিউ ছিল যে তড়িতের 2 ফ্যারাডে আদান কপার সালফেট দ্রবণের মধ্যে প্রবেশ করানো হলে এখন ক্যাথোডে জমাকৃত কপারের ভর কত? তাহলে আনসার হবে 63.5 গ্রাম কপার। শেষ। কারণ 2 ফ্যারাডে মানে হচ্ছে 2 ফ্যারাডের জন্য 1 মোল জমা হবে। আর যদি 4 ফ্যারাডের জন্য 2 মোল জমা হতো। ঠিক আছে, 4 ফ্যারাডের জন্য 2 মোলই জমা হতো। খেয়াল করে দেখো, ধরো তোমাকে যদি বলে 4 ফ্যারাডে আদান আমি যদি রাখি, তাহলে কত মোল কপার জমা হবে বলো? সো 4 ফ্যারাডে মানে হচ্ছে এখানে অবশ্যই 2 দ্বারা গুণ করতে হবে। সো 2 দ্বারা যখন গুণ করবা সবগুলোকে 2 দ্বারা গুণ হবে। সো এটা 4 হয়ে যাবে, এটা 2 হয়ে যাবে, এটাও 2 হয়ে যাবে, সবগুলো 2 2 হয়ে যাবে। দেখছো 2 4 2 2 4 2 2 4 2। এখন বলো তাহলে আনসার কত হবে বলো? 4 মোল হবে। আর এখানে কত হবে? 4 ফ্যারাডে হবে। সো এটা যদি 4 ফ্যারাডে হয়, তাহলে 4 ফ্যারাডের জন্য কত মোল কপার? তখন 63.5 × 2 হবে। 63.5 × কত হবে? 2 হবে। বুঝা গেছে? ওকে, আচ্ছা 127 গ্রাম হবে তখন। 127 গ্রাম 127 গ্রাম কপার জমা হবে। সো এইভাবে তুমি ম্যাথগুলো প্র্যাকটিস করবা। আশা করি এটা তোমার কাছে ক্লিয়ার হয়ে গেল। সো এখন চলে যাচ্ছি নেক্সট ম্যাথে। এটা করে ফেলো তাড়াতাড়ি, সুন্দর করে লিখে ফেলবা। এরপর চলে যাচ্ছি নেক্সট ম্যাথে। সো নেক্সট ম্যাথটা খেয়াল করে দেখো। নেক্সট ম্যাথটা আমি করবো একটু ডিফারেন্ট টাইপের। এটা ওকে, খেয়াল করে দেখো। ক্রোমিয়াম সালফেট, ভাইয়ারা এবং আপুরা, ক্রোমিয়াম সালফেট খেয়াল করে দেখো। ক্রোমিয়াম সালফেট দ্রবণে 0.0422 অ্যাম্পিয়ার বিদ্যুৎ প্রবাহ 0.0422 অ্যাম্পিয়ার বিদ্যুৎ প্রবাহ 1 আওয়ার ধরে
চালনা করলে ক্যাথোডে 0.0275 গ্রাম ক্রোমিয়াম জমা হয়। এখন তুমি যে কাজটা করবা, ক্রোমিয়ামের চার্জ বের করো। বাচ্চাদের একটা ম্যাথ আবার করতে দিলাম, ক্রোমিয়ামের চার্জ বের করো। আচ্ছা, চার্জ মানে বুঝো, চার্জ মানে হচ্ছে তার এনটা বের করতে বলছে, অর্থাৎ সে কত পরিমাণ ইলেকট্রন গ্রহণ করে সে চার্জ মুক্ত হয়েছে, সেটাই হচ্ছে তার চার্জ। অর্থাৎ কত পরিমাণ ইলেকট্রন গ্রহণ করে সে চার্জ মুক্ত হয়েছে, সেটা হচ্ছে তার চার্জ। তো চার্জ মানে তোমাকে এন বের করতে বলছে। রিমেম্বার, যদি আজ থেকে যদি বলে ক্রোমিয়ামের চার্জ বের করো, কতটুকু চার্জ? চার্জ মানে আবার আদান না, অনেকে আবার আদান মনে করবে, আদান না। চার্জ মানে হচ্ছে সে কি পরিমাণ ইলেকট্রন গ্রহণ করে সে চার্জ মুক্ত হয়েছে। অর্থাৎ এইটা ধরো ক্রোমিয়াম 3টা ইলেকট্রন গ্রহণ করছে না, এখানে ক্রোমিয়াম বলতে ক্রোমিয়াম আয়নের হবে, সরি ক্রোমিয়াম আয়নের। তো 3টা ইলেকট্রন গ্রহণ করে সে কিসে পরিণত হয়েছে? ক্রোমিয়ামে। এখানে তার চার্জ কত জানো? 3 ইলেকট্রন। এটাই হচ্ছে তার চার্জ। অর্থাৎ কারণ ক্রোমিয়াম 3টা ইলেকট্রন গ্রহণ করে চার্জ মুক্ত হয়েছে, তো এটাই তার চার্জ। সো ক্রোমিয়াম 3+ হবে, স্যার মানে এখানে 3 হবে। পারবে এটা? স্যার কেমনে করবো একটু বলে দেন না। আচ্ছা, খেয়াল করে দেখো, খুবই সিম্পল। আমরা সবাই জানি যে W = ZIT মানে হচ্ছে M/NF × I × T। সো আমি এখান থেকে একটা কাজ করতে পারি, NF × W MIT। MIT তে পড়ার কার ইচ্ছা আছে? MIT ইউনিভার্সিটি না? ওকে, সো MIT / FW। বলো সবগুলো মান দেওয়া আছে কিনা বলো। M এর মান কত দেওয়া আছে? যেহেতু ক্রোমিয়ামের ভর হচ্ছে 52। I এর মান কত বলো? I এর মান 0.00422। আর এখানে 1 আওয়ার মানে সেটা কত হবে? 3600 ডিভাইড বাই F এর মান কত হবে? 96500। W এর মান কত হবে? 0.0275 ইকুয়াল টু কত হবে বলো? আনসার আসবে 2.97 ফ্যারাডে। 2.97 ফ্যারাডে, যেটা অ্যাপ্রক্সিমেটলি লেখা যাবে 3 ফ্যারাডে। তা আনসার কত আসবে? অবশ্যই 3 আসবে। আনসার কত আসবে? অবশ্যই কি আসবে? 3 আসবে। শেষ না? ভেরি গুড। সো এটাও ম্যাথ শেষ। এখন সেম আরেকটা ম্যাথ, সেম না, একটু ডিফারেন্ট টাইপের ম্যাথে যাচ্ছে এখন। সো ডিফারেন্ট টাইপের ম্যাথ কোনটা? সো আমাদের গেল এটা, আচ্ছা এটা মুছে দিচ্ছি। আমাদের কি গেল বলো? 3 গেল, 4 গেল, 5 গেল। এখন আমরা চলে যাব, সরি 4 না, আমরা এখন 3 শেষ করার পর 4, এখন আমরা যাব 5 এ। নাম্বার 5 না এটা? স্যার নাম্বার 5টার ম্যাথ দেখো। নাম্বার 5টা ম্যাথ দেখো। দেখো নাম্বার 5 এ বলা হচ্ছে যে এখানে লঘু H2SO4, লঘু H2SO4 মধ্য দিয়ে, লঘু H2SO4 এর প্লাটিনাম তারের মধ্য দিয়ে কোন মাত্রার তড়িৎ প্রবাহ, কোন মাত্রার তড়িৎ প্রবাহ চালনা করলে, কোন মাত্রার তড়িৎ প্রবাহ আধা ঘন্টা ধরে চালনা করলে, এখানে একটা কথা, কোন মাত্রার তড়িৎ প্রবাহ 0.5 আওয়ার ধরে চালনা করলে STP তে 224 ml হাইড্রোজেন মুক্ত হবে। খুব ইজি একটা ম্যাথ এটা। লঘু সালফেরিক অ্যাসিডের প্লাটিনাম তারের মধ্যে দিয়ে কোন মাত্রা তড়িৎ প্রবাহ 0.5 আওয়ার ধরে চালনা করলে STP তে 224 ml হাইড্রোজেন যুক্ত হবে। আচ্ছা একটা কাজ করি, প্রথম কাজ হচ্ছে সালফেরিক অ্যাসিডকে নিব। সালফেরিক অ্যাসিডকে নিয়ে তাকে আমি আগে বিয়োজন করলে 2H+ এবং SO4 2- পাওয়া যাবে।
সো এই 2H+ যাবে কার কাছে, কারণ যেহেতু এটা ক্যাটায়ন, ক্যাটায়ন যাবে কার কাছে, ক্যাথোডের কাছে। সো ক্যাথোডের কাছে যাবে, কিভাবে যাচ্ছে দেখো, 2H+, দুইটা ইলেকট্রন গ্রহণ করবে এবং সে H2 তে পরিণত হবে। সেখানে কত মোল ইলেকট্রন স্থানান্তর হয়েছে, অবশ্যই 2 মোল। সো 2 মোল ইলেকট্রন মানে হচ্ছে 2 ফ্যারাডে, তাই না? আচ্ছা, এবার বের করতে বলছে তড়িৎ প্রবাহটা। তবে তড়িৎ প্রবাহ বলতে আদানি বের করতে বলছে। খেয়াল করে দেখো যে 2 ফ্যারাডে ইলেকট্রন স্থানান্তর হলে, 2 ফ্যারাডে ইলেকট্রন স্থানান্তর হলে কত মোল? 1 মোল হাইড্রোজেন, 1 মোল হাইড্রোজেন মুক্ত হয়। কিন্তু এবার হিসাব একটু উল্টা। এবার তোমাকে আয়তন হিসাব করতে বলছে। এসটিপি মানে কি? এসটিপি মানে হচ্ছে স্ট্যান্ডার্ড টেম্পারেচার, মানে প্রমাণ তাপমাত্রা এবং চাপ এবং প্রেসার। তো এসটিপিতে আমরা জানি, এসটিপিতে 1 মোল গ্যাসের আয়তন কত? 22.4 লিটার। এসটিপিতে 1 মোল গ্যাসের আয়তন কত? 22.4 লিটার। আচ্ছা, 22.4 লিটারকে আবার এমএল এ প্রকাশ করতে হবে। এমএল এ প্রকাশ করলে 22,400 এমএল হবে। কারণ 1 লিটারকে এমএল এ প্রকাশ করো, 1000 দ্বারা গুণ করবা। আচ্ছা, এখানে আমরা এত কাহিনী কেন করছি? খেয়াল করে দেখো, 2 ফ্যারাডে ইলেকট্রন স্থানান্তর হলে, এটাকে যদি আমি এভাবে চিন্তা করি, 2 ফ্যারাডে ইলেকট্রন স্থানান্তর হলে 1 মোল মানে হচ্ছে 22.4 লিটার না? 22.4 লিটার হাইড্রোজেন গ্যাস মুক্ত হয়। 1 মোল মানে হচ্ছে কি? দেখো 1 মোল, খেয়াল করে দেখো, একটা গ্যাসের এসটিপিতে 1 মোল গ্যাসের আয়তন কত? এটা অনেক কেউ যারা পরিবেশ রসায়নে পড়ানো হয়েছিল, পরিমাণগত রসায়নে পড়ানো হয়েছিল, তোমরা যদি আগে পড়ে থাকো জানো যে এসটিপিতে 1 মোল গ্যাসের আয়তন কত? 22.4 লিটার। এসটিপিতে 1 মোল গ্যাসের আয়তন কত? 22.4 লিটার। তো 22.4 লিটার হাইড্রোজেন মুক্ত হয়। কিন্তু এখানে প্রবলেম হচ্ছে, এখানে পরীক্ষার প্রশ্ন দেওয়া হচ্ছে 224 ml। তো আমি একটা কাজ করি, আমি এই 22.4 লিটারকে আমি হচ্ছে কিসে কনভার্ট করব? এমএল এ কনভার্ট করতে। 22,400 ml হাইড্রোজেন মুক্ত হয়। কেন এটাকে বাম পাশে রাখছি, এটাকে ডান পাশে কেন রাখবো? কারণ আমাকে আসলে বের করতে বলছে কি মাত্রা, কোন মাত্রা? আমাকে কারেন্টের পরিমাণটা বের করতে বলছে। সো 2 ফ্যারাডে মানে কি? 96,500 কুলম। সো 22,400 ml হাইড্রোজেন মুক্ত হয় 2 × 96.5 কুলম প্রবাহিত হলে। শেষ। তাহলে 1 ml ডিভাইডেড বাই কত হবে? এরপরে 224 ml না, সরি, ওকে নিয়ম করতেছি না এটা। ওকে, ওকে, आंसर এটাই আসবে না? आंसर আসবে কত? 1930 কুলম। এটাই হচ্ছে তার आंसर। আচ্ছা, এটা आंसर না, কারণ আমাকে বের করতে বলছে অ্যাম্পিয়ার। সো আমি জানি Q = কি? IT। সো সুতরাং আমি এখান থেকে যদি বের করি Q এর মান কত? 1930। আর এখানে আবার সময় বের করতে বলছে না? সময় মানে হচ্ছে কত? 0.5 আবার, তাহলে 1800 না? এই যে 1800। आंसर আসবে 1.07 অ্যাম্পিয়ার। অ্যাম্পিয়ারকে দ্বারা প্রকাশ করো आंसर। সেইটা হচ্ছে আমাদের ম্যাথ। এটা আসলে তোমাকে দেখতে হবে যে তোমাকে পরীক্ষায় কি জানতে বলছে। পরীক্ষায় তোমাকে জানতে বলছে কি? আমাকে বলো। পরীক্ষায় তোমাকে জানতে বলছে যে কোন মাত্রা তড়িৎ প্রবাহ চালনা করলে। যেহেতু এসটিপিতে বলছে, এসটিপিতে 224 ml হাইড্রোজেন মুক্ত হবে। তো এখন আমরা আসলে গ্রাম হিসাব করব না। অনেকে বলতে পারো স্যার এখানে আগে গ্রাম হিসাব করতাম। 1 মোল মানে হচ্ছে কত? হাইড্রোজেন মানে হচ্ছে সেখানে কত গ্রাম হবে? হাইড্রোজেন নরমালি 1.008 থাকে, তাহলে হাইড্রোজেন অণু হলে 2 গ্রাম হতো। বাট এখানে যেহেতু এমএল দিছে, তাহলে আমাকে এসটিপিতে লিটার হিসাব করতে হবে, আয়তন হিসাব করতে হবে। তাহলে আমরা জানি 1 মোল গ্যাসের এসটিপিতে আয়তন কত? যে কোনো গ্যাসের আয়তন এসটিপিতে কত? 22.4 লিটার। তাপমাত্রা কত? 0 ডিগ্রি সেলসিয়াস। চাপ কত? 1 atm। প্যাসকেলে কনভার্ট করলে কিলো প্যাসকেল হবে 101.325 কিলো প্যাসকেল।
আর যদি প্যাসকেলে কনভার্ট করি তাহলে 101.325 × 10⁻³ প্যাসকেল। এইভাবে হিসাব করব, অনেকগুলো বিষয় আছে এগুলো। সো আনসার আসবে 1930 কুলম। কারণ আমি ডান পাশে কেন রাখছি, কারণ আমাকে আসলে আদানের পরিমাণ বের করতে বলছে। আদান মানে হচ্ছে অ্যাম্পিয়ার। আদান থেকে অ্যাম্পিয়ার কিভাবে কনভার্ট করব, সময় দ্বারা ভাগ করে দেব। সো আমাদের ফ্যারাডের প্রথম সূত্র এখানে শেষ। এখন আমরা আলোচনা করব ফ্যারাডের দ্বিতীয় সূত্র। সো সবাই এটা ভালোভাবে বুঝে থাকলে অবশ্যই কমেন্টে জানাবে, আর কারো প্রবলেম থাকলে জানাবে। ফ্যারাডের প্রথম সূত্র থেকে প্রশ্ন এরকমই আসবে, এর থেকে বাইরে আর কখনো প্রশ্ন আসবে না। সো এখন আলোচনা করব ফ্যারাডের দ্বিতীয় সূত্র। আচ্ছা, এখন আমরা আলোচনা করব ফ্যারাডের দ্বিতীয় সূত্র। ফ্যারাডের দ্বিতীয় সূত্র আলোচনা করার আগে আমি একটু জানিয়ে দিই যে ফ্যারাডের প্রথম সূত্র কি ছিল। ফ্যারাডের প্রথম সূত্র ছিল হচ্ছে যে আমার W সমানুপাতিক Q, অর্থাৎ W সমানুপাতিক Q মানে হচ্ছে তুমি যে পরিমাণ আদান প্রবাহিত করবা, তুমি ঠিক সেম পরিমাণ হচ্ছে কি পাবা, প্রোডাক্ট পাবা, যেটা অ্যানোডে দ্রবীভূত বা ক্যাথোডে সঞ্চিত হবে। সো খেয়াল করে দেখো এখানে ফ্যারাডের দ্বিতীয় সূত্রে কি বলা হচ্ছে, আমি এখানে দুইটা তড়িৎদ্বার নিয়েছি, অর্থাৎ দুইটা পাত্র নিয়েছি। দুইটা পাত্রের মধ্যে এখানে আমি কি করলাম, যে সমপরিমাণ আদান প্রবাহিত করব, একই সময়ে সমপরিমাণ আদান প্রবাহিত করব, এবং সমপরিমাণ আদান একই সময়ে যদি প্রবাহিত করি তাহলে দ্রবীভূত বা সঞ্চিত পদার্থের পরিমাণ তাদের তুল্যবরের সমানুপাতিক হবে। স্যার কিচ্ছু বুঝি নাই। অর্থাৎ আমি একই কারেন্ট একই সময়ে আমি ফ্লো করাবো। কি বললাম, একই কারেন্ট আমি একই সময়ে ফ্লো করাবো, তাহলে কি হবে দেখো, দ্রবীভূত বা সঞ্চিত পদার্থের পরিমাণটা হবে তাদের তুল্যবরের সমানুপাতিক। অর্থাৎ তুল্যবর বলতে কাদের, এই জিঙ্ক এবং কপারের তুল্যবরের সমানুপাতিক। সো এখানে একটা জিনিস খেয়াল করে দেখো, এখানে প্রথম যে তড়িৎদ্বারটা আছে সেটা হচ্ছে অ্যানোড তড়িৎদ্বার। কারণ আমরা তড়িৎ বিশ্লেষক কোষে আলোচনা করেছিলাম পাও এবং এনসিআর। পাও এবং এনসিআর মানে কি, পাও এবং এনসিআর মানে হচ্ছে পজিটিভ অ্যানোড অক্সিডেশন, নেগেটিভ ক্যাথোড রিডাকশন। অর্থাৎ প্রথম যেটা আছে সেটা হচ্ছে অ্যানোড, আর এটা হচ্ছে ক্যাথোড, এটা অ্যানোড, এটা ক্যাথোড। এখানে আসলে আমরা ডাবল কেন দিয়েছি, ডাবল দেওয়ার একটাই রিজনটা হচ্ছে যে আমরা এটা সিরিজে যুক্ত করেছি। অর্থাৎ এই ক্যাথোড এবং এই অ্যানোডগুলো আমরা সিরিজে যুক্ত করেছি। কারণটা হচ্ছে আমরা এটা বুঝতে যাচ্ছি যে এখানে যে পরিমাণ আদান প্রবাহিত হবে এখানেও ঠিক সেম পরিমাণ আদান প্রবাহিত হবে। অর্থাৎ এখানে যে কারেন্টটা ফ্লো হবে, আবারও বলছি, এখানে যে কারেন্টটা ফ্লো হবে এখানেও সেম কারেন্টটা ফ্লো হবে। অর্থাৎ ওইখানে যে কারেন্টটা ফ্লো হচ্ছে এখানেও সেম কারেন্টটা ফ্লো হবে। এবং সবচেয়ে ইম্পর্টেন্ট কথা হচ্ছে যে এখানে টাইমটা কি থাকবে, টাইমটাও সেম থাকবে। অর্থাৎ একই সময়ে হবে, একই সময়ে দুটি ভিন্ন তড়িৎদ্বারে আমরা কি করব, সমান তড়িৎ প্রবাহিত করব। এবং সমান তড়িৎ যদি প্রবাহিত করি তাহলে এখানে সঞ্চিত বা দ্রবীভূত পদার্থের যে পরিমাণটা থাকবে সেটা হচ্ছে আমাদের বলতে তাদের তুল্যভরের সমানুপাতিক। স্যার জিনিসটা একটু হজম হচ্ছে না। সো হজম না হলে কি করবা, সেটা হচ্ছে তুমি এখন বিস্তারিত বুঝবো। সেটা হচ্ছে কি, দেখো ফ্যারাডের প্রথম সূত্রতে পাই, ফ্যারাডের, আমি একটা জিনিস বলি, দেখো ফ্যারাডের প্রথম সূত্রে পাই, ফ্যারাডে প্রথম সূত্রে পাই কি পাই বলো, W সমানুপাতিক Q, তাই না? আচ্ছা, সো আমি যদি এটা যদি ভেঙে লিখতাম তাহলে কি লিখতাম বলো, W ইকুয়াল টু W ইকুয়াল টু কি লিখলাম দেখো, ZQ, তাই না? W ইকুয়াল টু ZQ। এটা হচ্ছে আমাদের ফ্যারাডের প্রথম সূত্রে পাচ্ছি, ঠিক আছে? এখন উক্ত তড়িৎ কোষে জিঙ্ক 2+ এর মুক্ত হওয়ার পরিমাণ খেয়াল করে দেখো। এখন উক্ত তড়িৎ কোষে আমি এখন কি লিখব, উক্ত তড়িৎ কোষে জিঙ্ক 2+ উক্ত তড়িৎ কোষে জিঙ্ক 2+ মুক্ত হওয়ার পরিমাণ, উক্ত তড়িৎ কোষে জিঙ্ক 2+ মুক্ত হওয়ার পরিমাণটা আমি যদি হিসাব করি তাহলে W দিয়ে আমি জিঙ্ক দিলাম, জিঙ্কের কি পরিমাণ হচ্ছে, আর Z দিলাম, Z দিয়ে আমি জিঙ্ক দিলাম, আর কিউটা হচ্ছে সেমই হবে। কেন? কারণ একই আদান একই সময়ে, মানে একই আদান বলতে একই তড়িৎ প্রবাহ, খেয়াল করে দেখো, একই তড়িৎ প্রবাহ একই সময়ে প্রবাহিত হচ্ছে, অর্থাৎ সেম টাইমে প্রবাহিত হচ্ছে। অর্থাৎ এটা I না এটা T এর পরিমাণ সেম, আবার I এর পরিমাণ সেম। সো I এবং T যদি সেম হয় তাহলে Q সেম হবে, কারণ আমরা জানি Q ইকুয়াল টু কি, IT। সো অবশ্যই Q সেম হবে। তো সেই ক্ষেত্রে Q এর পরিমাণটা সেমই থাকবে, এটা অ্যাকচুয়ালি কি থাকবে, কনস্ট্যান্ট থাকবে।
সো এখন উক্ত তড়িৎ কোষে জিঙ্ক 2 প্লাস মুক্ত হওয়ার পরিমাণ আবার দিচ্ছি। এখন উক্ত তড়িৎ কোষে এটাকে তুমি 1 নাম্বার দাও, 1 নাম্বার দাও। আবার দেখো এখন উক্ত তড়িৎ কোষে কপার 2 প্লাস, কি বলো, কপার 2 প্লাস মুক্ত হওয়ার পরিমাণ ডব্লিউ দিয়ে আমি দিচ্ছি কি কপার ইকুয়াল টু দিচ্ছি কি জেড সিইউ, সিইউ মানে কপার ইনটু কিউ। আচ্ছা একটা জিনিস খেয়াল করে দেখো, এটাকে আমি দিলাম 2 নাম্বার ইকুয়েশন, এটাকে আমি কি দিলাম 2 নাম্বার ইকুয়েশন। ওকে, এখন আমি কি করলাম 1 এবং 2 ভাগ করলাম, 1 এবং 2 ভাগ করলাম। 1 এবং 2 যদি ভাগ করি ডব্লিউ জিঙ্ক ডিভাইডেড বাই ডব্লিউ কপার ইকুয়াল টু কিউ কিউ কাটাকাটি যাবে না, সো জেড জিঙ্ক জেড কপার, কিউ কিউ কাটাকাটি যাবে। ওকে, ভালোভাবে খেয়াল করো, কিউ কিউ কাটাকাটি যাবে। আচ্ছা এখন আমরা জেড সমান কি পড়েছিলাম মনে আছে? আমি একটু লিখে দিচ্ছি, দেখো জেড সমান কি ছিল, ই ডিভাইড বাই কি ছিল, ই ডিভাইড বাই কি ছিল বলো, জেড ইকুয়াল টু কি ছিল, ই ডিভাইড বাই এফ ছিল, ই ডিভাইড বাই কি ছিল, এফ ছিল। সো ই ডিভাইড বাই এফ টাকে ভাঙলে আসে এম ডিভাইড বাই এনএফ, এম ডিভাইড বাই কি আসে, এনএফ আসে। আচ্ছা আমি একটা কাজ করি, আমি এটাকে এইভাবে লিখতে পারি, এই যে ই ডিভাইড বাই এফ লিখতে পারো, কি লিখতে পারো বলো, দেখো দেখো দেখো, ফার্স্ট অফ অল জেড ইকুয়াল টু কি ছিল, ই ডিভাইড বাই এফ ছিল না, ওটা লিখে দেবো, জেড ইকুয়াল টু ই ডিভাইড বাই এফ, এবারে জেড ইকুয়াল টু কি আবার ই ডিভাইড বাই কি এফ, তাই না? আচ্ছা খেয়াল করে দেখো, এখানে ইটা হচ্ছে তুল্যভর, কার তুল্যভর, জিঙ্কের, আর এখানে এখানে তুল্যভরটা কার, কপারের। সো কপারের তুল্যভর আর জিঙ্কের তুল্যভর, আর এফ হচ্ছে ধ্রুবক থাকবে 96,596,500। এটাকে আমি যদি কেটে দিই, এফটাকে যদি কেটে দিই তাহলে আমি পাচ্ছি ই জেড এন ডিভাইডেড বাই ই সিইউ। অর্থাৎ আমি এখান থেকে কি পাচ্ছি জানো, যে ডব্লিউ ডিভাইডেড বাই জেড এন ডব্লিউ ডিভাইড বাই সিইউ ইকুয়াল টু ই জেড এন ডিভাইড বাই ই সিইউ। অর্থাৎ এটা হচ্ছে আমার একটা সূত্র, যেটাকে আমাকে বলা হচ্ছে কি তুল্যভরের সমানুপাতিক, অর্থাৎ তাদের তুল্যভরের সমানুপাতিক। দেখছো সমানুপাতিক, তাদের তুল্যভরের সমানুপাতিক, বুঝা গেছে? তাদের তুল্যভরের সমানুপাতিক আসছে, এটা সমানুপাতিক আসছে। আচ্ছা এখান থেকে আরেকটা ফর্মুলা বের করা যায়, আর কয়টা ফর্মুলা, এখান থেকে আরেকটা ফর্মুলা বের করা যায় কিভাবে দেখো, ধরো আমি বললাম, আমি সবার আগে আমি একটা কথা বলি যে আমরা জানি ই ইকুয়াল টু কি এম ডিভাইড বাই এক্স না, অথবা এম ডিভাইড বাই কি, এম ডিভাইড বাই এম বলতে কার এম, জেড এন ডিভাইড বাই এন, এরপরে এম সিইউ ডিভাইড বাই এন। তো এখানে এম জেড এন আর এম সিইউ মানে কি বোঝানো হচ্ছে খেয়াল করে দেখো, কপারের আণবিক ভর মানে পারমাণবিক ভর, জিঙ্কের পারমাণবিক ভর, আর এন হচ্ছে তাদের যোজনী। সো যোজনী সেম কাটাকাটি যাবে, যোজনী সবসময় কাটাকাটি যাবে, কেন জানো? কারণ এখানে জিঙ্কে যতটা ইলেকট্রন ছাড়া হবে কপারের ঠিক ততটা ইলেকট্রন গ্রহণ হবে। সো স্থানান্তরিত ইলেকট্রনের সংখ্যা সবসময় সমান থাকবে। সেক্ষেত্রে আমি বলতে পারি ডব্লিউ সিইউ ইকুয়াল টু কি এম জেড এন ডিভাইডেড বাই এম সিইউ। সো সেক্ষেত্রে আমার ফর্মুলা কয়টা, একটা ফর্মুলা পাইছি ই দিয়ে, একটা ফর্মুলা পাইছি এম দিয়ে। আমি চাইলে দুইটা ইউজ করতে পারবো। যেমন ধর আমি একটা ম্যাথ করাচ্ছি, একটা ম্যাথ করালে জিনিসটা তোমার কাছে ক্লিয়ার হবে। খুবই সিম্পল এটা, তবে ফ্যারাডের প্রথম সূত্র থেকে দ্বিতীয় সূত্র থেকে প্রথম সূত্রটা সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট। যেমন ধরো আমি কোশ্চেনটা লিখে দিচ্ছি, দেখো কোশ্চেনটা হচ্ছে, দেখো জিঙ্ক সালফেট ও কপার সালফেট দ্রবণে একই তড়িৎ প্রবাহিত হচ্ছে। ওকে আচ্ছা দেখো, যদি
10 গ্রাম জিঙ্ক মুক্ত হয় তাহলে কত গ্রাম কপার ফ্যারাডের দ্বিতীয় সূত্রের দিকে এই টাইপের প্রশ্ন আসতে পারে। তো এই প্রশ্নগুলো আমি সলভ কেমনে করব? সো আমি জানি কি, যেহেতু এখানে ভর নিয়ে প্রশ্ন আসছে না, তো আমি জানি W ডিভাইডেড বাই Zn W ডিভাইডেড বাই Cu ইকুয়াল টু, আমি এখানে বলতেছি কি mZn ডিভাইড বাই mCu। কি বললাম দেখো, mZn ডিভাইড বাই mCu। সো এখানে কার বদ দেওয়া আছে বলো? জিঙ্কের বদ দেওয়া আছে 10 গ্রাম, আর বের করতে বলছে কি কপার আছে, এটাকে x ধরো, যেটা বের করতে হবে। আর জিঙ্কের ভর কত? 65, আর কপারের ভর কত? 63.5 মনে হয়। সো যা আসবে সেটাই আনসার। সো আশা করি x এর মানটা তুমি বের করে ফেলেছো। সো এটাই ছিল আসলে আমাদের ফ্যারাডের দ্বিতীয় সূত্র। এখানে তেমন কিছু পড়ানোর কিছুই নাই। সো ফ্যারাডের প্রথম সূত্র এবং ফ্যারাডের দ্বিতীয় সূত্র হচ্ছে এখান থেকেই প্রশ্ন আসলে এই লেভেলের প্রশ্ন আসবে, অর্থাৎ সূত্র হচ্ছে এটাই WZn ডিভাইড বাই WCu, কারণ এখানে একই সময়ে তড়িৎ প্রবাহিত হচ্ছে, যার কারণে কিউ পরিমাণ সবসময় সেম থাকবে। কারণ তড়িৎ প্রবাহ টিও সেম, আইও সেম। সো আই যদি সেম থাকে, টি যদি সেম থাকে, তাহলে কিউর পরিমাণ সেম। সেখানে আমরা কিউ কিউ কাটাকাটি গেছে। সো এই কিউ এবং এই কিউ কাটাকাটি যাবে। সো আমি যদি ডিভাইড করি WZn ডিভাইড বাই WCu, সো আমি পাচ্ছি ZZn Z ডিভাইড বাই ZCu, শেষ, আর কিছুই নেই। এবং এখান থেকে আমি জানি যেহেতু এখানে যখন আমি জেডটা লিখলাম, জেডকে ভাঙলে আমি ই ডিভাইড বাই এফ পাচ্ছি, আবার এফ এফ কাটাকাটি যাবে কারণ তারা ধ্রুবক। সো ই ZN ডিভাইড বাই ECU, আবার ই করলে আমি পাচ্ছি এম ডিভাইড বাই এন। অর্থাৎ এখান থেকে দুইটা ফর্মুলা পাচ্ছি, যখন যেটা আসতে বলে তখন সেটাই লিখবা, আর পরীক্ষা প্রশ্ন এরকম হবে এবং এরকমই আনসার হবে। সো আমাদের লেকচার নাম্বার 7 এখানে শেষ। আমরা এরপরে চলে যাব লেকচার নাম্বার 8-এ, যেখানে আমরা ব্যাটারি নিয়ে আলোচনা করবো, অর্থাৎ লিথিয়াম আয়ন ব্যাটারি, লেড স্টোরেজ ব্যাটারি, এগুলো নিয়ে আলোচনা করবো, এবং লাস্ট পার্ট হচ্ছে ফুয়েল সেল। তো শেষ। আসসালামু আলাইকুম, সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, আল্লাহ হাফেজ।